ফাইনালি আর্জেন্টিনা তাদের স্কোয়াড ঘোষণা করছে ভাই। ফাইনালি লিওনেল স্কালোনির হোঁশ হয়েছে যে না, এবার আমাকে স্কোয়াড ঘোষণা করতে হবে, কারণ পৃথিবীতে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক বসে আছে জাস্ট এই স্কোয়াড ঘোষণাটা শোনার জন্য। কারণ আমরা জটিল রকমের রুমার শুনতেছিলাম, আজব গুজব টাইপের কথাবার্তা শুনতেছিলাম, অ্যান্ড ফাইনালি আমরা একটা 26 জনের টিম পাইছি যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে। এখন আমাদেরকে বলতে আমি বাংলাদেশি বা ওইরকম কিছু না, মানে আমরা যারা আর্জেন্টিনা ফ্যান আছি তাদেরকে রিপ্রেজেন্ট করবে বিশ্বমঞ্চে। এবং কেমন হয়েছে স্কোয়াডটা, কি আসো বিষয়, পজিটিভ নেগেটিভ সাইড সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট তার আগে আমরা একটু আশা রাখতে চাই যে লিওনেল স্ক্যালোনি যেন এই 26 জনকে নিয়ে আবারও আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে, আমরা যেন ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপের ট্রফি আমাদের কাছে আনতে পারি, এই আশাটাই আমরা করব। এখন দেখেন তিনি পারবেন নাকি না সেটা আমরা জানি না, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে নাকি না তাও জানি না, বাট আপনি চাইলে জিততে পারেন একটা জার্সি। এখন সে জার্সিটা কোন টিমের হবে? আপনার পছন্দের টিমের। আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ যে কোনো টিমের ফ্যান হন, যদি আপনি আমাদের এই পেজের রেগুলার মেম্বার হন, মানে টপ ফ্যান হন, অবশ্যই আপনি চাইলে জিততে পারবেন। এখন অনেকে আমাকে বলতে দেখছি যে ভাই মাত্র একটা জার্সি দিচ্ছেন। জিনিসটা একটা জার্সি, বাট আমি প্রতি মাসে দেওয়ার প্ল্যান করছি, প্রতি মাসে একজন 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 করে দেওয়ার ট্রাই করতেছি, এবং ভাই আমার অ্যাবিলিটি অনুযায়ী তো আমি দিব। আমি তো আর অত বড় মাপের কেউ না যে আমি 100 জনকে দিয়ে দিতে পারবো, আমার এখনো ওইটা হয় নাই, বাট যেদিন হবে সেদিন ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। বাট আপাতত প্রতি মাসে আমি একজন একজন করে দিতে চাই। সো কিভাবে আপনি এই গিভওয়েতে বা এই গিফটে কিভাবে পার্টিসিপেট করবেন সেটার জিনিসগুলো আমি কমেন্টে দিয়ে রাখছি, ফেসবুক পোস্টের কমেন্টে। সো আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। এই গিভওয়েটা কোনো টিপিক্যাল গিভওয়ে না যে লাইক কমেন্ট শেয়ার করেন, 3 জন ফ্রেন্ডে মেনশন করেন, এরকম টাইপের না। এটা জাস্ট আমি স্মল টোকেন অফ লাভ আপনাদেরকে আমি দিতে চাই যে আপনারা আমাকে বিশ্বকাপের আগে 20,000 ফলোয়ার করে দিয়েছেন। সো এই জন্য একটু থ্যাঙ্কস জানানোর জন্যই কিন্তু আমি এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। সো এটা হচ্ছে জাস্ট একটু স্মল টোকেন অফ লাভ টাইপের। আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন, না চাইলে নাও করতে পারবেন, ইটস অল আপ টু ইউ, আপনার উপর। সো আমার এখানে কোনো জোর জবরদস্তি নেই। বাট আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ ঘোষণা মানে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, অ্যান্ড আমরা খুব একটা সারপ্রাইজ কিন্তু দেখি নাই। মোটামুটি পুরো পৃথিবী প্রেডিক্ট করতেছিল যে কারা কারা এই টিমে খেলবে, কারণ লিওনেল স্ক্যালোনি লাস্ট 2-3 বছর ধরে আফটার 2022 ওয়ার্ল্ড কাপ সে মোটামুটি এই টিমটাকেই ঘুরাই পেঁচায় খেলাইতেছিল, প্রত্যেকটা ফ্রেন্ডলিতেই এই টিমগুলোকে নিয়েই খেলাচ্ছিল, এই প্লেয়ারগুলোকে নিয়ে খেলাচ্ছিল। সো খুব একটা এক্সপেরিমেন্ট সে করে না এমনটাও বলতে পারবো না, আবার খুব একটা এক্সপেরিমেন্ট সে করছে জিনিসটা এমন না। কারণ আপনার একটা ওয়ার্ল্ড কাপ উইনিং টিম যখন আপনার কাছে আসে, যখন প্লেয়ারদের বোঝাপড়া টপ লেভেলের, তখন আপনার খুব একটা চেঞ্জেস করা লাগে না, কারণ আপনি ওই যে সেট আপটা এটা কিন্তু আপনি বিল্ড করে দিয়েছেন, আপনি ফাউন্ডেশনটা অলরেডি বিল্ড করে দিয়েছেন। সো লিওনেল স্ক্যালোনির উপর আমার ফুল ভরসা আছে। সো সে যাদেরকে বাদ দিয়েছে, অনেক বড় বড় নাম কিন্তু বাদ পড়ছে, বড় বড় বলতে একদম যে টপ লেভেলের ওইরকম না, বাট কিছু ফিমিলিয়ার নাম আমাদের এখানে বাদ পড়ছে। সো ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট তার আগে আমরা দেখে নিই যে কারা কারা স্কোয়াডে আছে। সো সবার আগে গোলকিপিং পজিশনে 3 জন আছে, যাদের মধ্যে একজন হচ্ছে আমাদের দিবু মার্টিনেজ। কেন থাকবে না অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনার প্রাণভোমরা, প্রেজেন্ট ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, প্রেজেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, প্রেজেন্ট কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। সো ও না থাকার কোনো কারণ নেই। এমিলিয়ানো মার্টিনেজ, রুলি, মুসো, ভাই মুসোকে তো আমরা খুব ভালোভাবে চিনি, আর বার্সেলোনা ফ্যানরা মুসোরে খুব ভালো মতোই চিনে। সো এই 3 জনই খেলবে, এবং 3 জনই মোটামুটি ইউরোপিয়ান কম্পিটিশনগুলোতে, এটারে কি বলে, ইউরোপিয়ান লিগগুলোতে তারা নিজেদেরকে প্রুভ করে আসতেছে। এবং অবশ্যই এখানে স্টার্ট করবে দিবু মার্টিনেজ, মানে আমাদের ইমিলিয়ানো স্টার্ট করবে, বাট বাকি যে 2 জন ব্যাকআপ হিসেবে আছে তারাও টপ নচ টাইপের। মানে মোটামুটি আর্জেন্টিনাতে তারা খাপ খাওয়ায় নিছে এতদিনে, এবং তারাই খেলবে মোটামুটি। এটা নিয়ে গোলকিপিং পজিশন নিয়ে আমার খুব একটা ডাউট নাই, গোলকিপিং পজিশনটা নিয়ে আমার খুব একটা কথাবার্তাও নাই। সো 10 on 10 একটা গোলকিপিং একটা লাইন আপ ক্রিয়েট হয়েছে, এবং এটা খুবই অবভিয়াস ছিল যে এরাই মোটামুটি খেলবে। সো এটা নিয়ে খুব একটা কথা বলবো না। এবার আসেন আমাদের ডিফেন্সিভ পজিশনে কারা কারা খেলবে। ক্রিশ্চিয়ান রোমেরো, তারপরে হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডি, মলিনা, তাগলিয়াফিকো, মন্টিয়েল, মেদিনা, বালের্দি। এখন দেখেন সেন্টার ব্যাক পজিশনে কারা কারা খেলবে এটা আমরা মোটামুটি জানি যে রোমেরো, মার্টিনেজ, বালের্দি, ওটামেন্ডি। বাট এই সেন্টার ব্যাক পজিশনে একটা খুব ভাইটাল একটা নাম মিস করছে, তার নাম হচ্ছে সেনেসি, মার্কাস সেনেসি। এখন আমিও মনে করি যে ওকে এই স্কোয়াডে রাখাটা উচিত ছিল, কারণ আপনার টিমে খেলতেছে হচ্ছে ওটামেন্ডি, যার বয়স 38 বছর। যদিও সে ইউরোপে খেলতেছে, এখনো বেনফিকাতে খেলতেছে, বাট তার বয়সটা আমরা দেখতে হবে। 2022 সালে সে ঠিক আছে ভালো পারফর্ম করছে, সে 2022 সালের আগেও ভালো পারফর্ম করছে, বাট এখন কি আমরা ওই ওটামেন্ডিকে আবার পাবো যে ওটামেন্ডিকে আমরা দেখে আসছিলাম? অবভিয়াসলি না, কারণ 38 বছর বয়সে আপনি যখন আপনার সামনে কঠিন কঠিন ইয়ঙ্গার থাকবে, স্পিডি ইয়ঙ্গার, কারণ এখন মডার্ন ফুটবলের যে মেকানিজম, এই মেকানিজমটা কিন্তু টোটালি স্পিড বেস। আপনার উইঙ্গাররা ধরেন
উসাইন বোল্টের মতো দৌড়াবে। সো ওই জায়গাটাতে আপনি যদি এদেরকে আটকাইতে হয় আপনাকে ওই রকম রিকভারি পেস থাকতে হবে। ঠিক আছে, ওটামেন্ডি একদম খুবই বাল্কি একটা ডিফেন্ডার যে মোটামুটি ডিফেন্ড করতে পারবে, যাকে আপনি 1v1 হারাইতে গেলে ফিজিক্যালি পারবেন না, বাট আপনি যদি ড্রিবলিং করেন আমার মতো ওটামেন্ডিকে হারানো খুবই সোজা। এবং আমি মনে করি যে স্কালোনি হয়তো তাকে স্টার্টিং 11-এ রাখবে না, এক্সপিরিয়েন্সের জন্য নিছে, বাট আমার মতে সেখানে মার্কাস সেনেসিকে রাখা উচিত ছিল, যেহেতু আমাদের খুব একটা মানে আমাদের অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে আছে, যেমন কুটি রোমেরো অলরেডি ইনজুর্ড আছে, লিসান্ড্রো মার্টিনেজ অলরেডি ইনজুরি থেকে ফিরে আসছে। সো একটা ইনজুরি প্রবণ ডিফেন্সিভ লাইন আপে যখন আপনি একটা সেনিসির মতো প্লেয়ারকে নেবেন না, যদিও সেনিসিও ইনজুর্ড ছিল, বাট সেনিসির মতো প্লেয়ারকে যখন আপনি দিবেন না তখন আসলে সেখানে কথা বলা দরকার। বাট আমি মনে করি যে স্কালোনি নিশ্চয়ই কিছু একটা মাথায় রাখছে, এবং আমার মতে হয়তো স্কোয়াডের সাথে খাপ খাওয়াইতে পারবে না দেখে আর লেফট ফুটের সেন্টার ব্যাক এই জন্যই হয়তো তাকে এই টিমে নেওয়া হয় না। বাট আমার ওই আক্ষেপটা থাকবে যদি কোনো ম্যাচে আর্জেন্টিনা ডিফেন্সিভ ব্লান্ডার করে বসে, সেখানে আমার মন একবার হলেও বলবে যে সেনেসিকে হয়তো রাখা উচিত ছিল। আর সেনেসিকে নিয়ে রিসেন্টলি আমরা অনেক বেশি পড়াশোনা করছি, কারণ বার্সেলোনার সাথে অনেক বেশি লিঙ্ক আপ ছিল। সো সেনেসির খেলা আমরা মোটামুটি দেখছি, এবং হি ইজ এ গ্রেট ডিফেন্ডার, এবং আমরা তাকে মিস করবো ডেফিনেটলি। বাট এছাড়া বাকি যারা আছে তাদেরকে নিয়ে খুব একটা কথা বলার দরকার নেই, কারণ আর্জেন্টিনা রিসেন্টলি যতগুলো ম্যাচ খেলছে সবগুলোতে এরাই মোটামুটি স্টার্ট করছে, এরাই মোটামুটি খেলছে। লিসার্দো মার্টিনেজ, কুটি রোমেরো আমাদের স্টার্টিং সেন্টার ব্যাক পেয়ার হবে, এটা নিয়ে আমাদের খুব একটা কথা বলার নাই। আমাদের রাইট ব্যাক পজিশনে আছে মলিনা, মন্টিয়েল। এখন মলিনা যেভাবে খেলে ঠিক আছে, আর মন্টিয়েল যেভাবে খেলে, দুইটার মাঝখানে কিন্তু ডিফারেন্স আছে। মলিনা ইজ লাইক এ উইং ব্যাক, যে আপনাকে অ্যাটাকে অনেক বেশি হেল্প করবে, এবং আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে আমরা কিন্তু দেখছি তার শর্টস মানে শর্ট করার পাওয়ার অনেক বেশি, তার শর্ট পাওয়ার অনেক হাই লেভেলের। রিসেন্টলি তার একটা গোল তো আমরা অলমোস্ট দেখেই ফেলছিলাম, যেখানে সে আউট অফ দ্য বক্স এত জোরে শট করছে, যদি সেটা সেভ না হয়তো আমার খুব সম্ভবত বারে লাগছিল, এটা যদি না হয়তো তাহলে পুস্কাস অ্যাওয়ার্ড তার খাতায় চলে আসতো, এরকম লেভেলের সে গোল টোল করতে পারে। বাট ডিফেন্সিভলি এই উইংটা আমাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুইটা পজিশন কিন্তু মারাত্মক রকমের ঝুঁকির মধ্যে আছে। রাইট ব্যাকে তো তাও মন্টিয়েল এখন খেলতেছে কোন ক্লাবে জানি, মন্টিয়েল খেলতেছে রিভার প্লেটে, সো ও ইউরোপের ওই ফাইটটা হয়তো দিতে পারবে না, বাট সে ডিফেন্সিভলি মোটামুটি ঠিক আছে। কিন্তু তবুও অন্যান্য টিমের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের রাইট ব্যাক সাইডটা মোটামুটি উইক ওইসব টিমের থেকে। লেফট ব্যাকও সেম, লেফট ব্যাকে আমাদের কারা কে কে খেলতেছে, তাগলিয়াফিকো এবং মেদিনা। এছাড়াও বার্কোকে মোটামুটি রাখতে পারতো। আচ্ছা বার্কো কি, বার্কো তো হচ্ছে ইয়াতে, বার্কোকেও মোটামুটি লেফট ব্যাকে খেলাতে পারে বলে আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। সো মানে আমার কাছে মানে অতটা ভালো লাগে নাই, বাট স্কালোনির উপর আমার ভরসা আছে, আমি এটা সবসময় বলে যাবো। আমার ভিডিওটা তো অনেকবার শুনবেন যে আমি স্কালোনিকে আমি ভরসা করতেছি, স্কালোনি এবং ফ্লিক এই দুজনকে আমি প্রচণ্ড রকমের ভরসা করি। সো আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হবে, কারণ ফরমেশনে যখন আপনার চেঞ্জ চলে আসবে, আপনি যখন 4-4-2 পজিশনে চলে যাবেন, তখন এই যে উইং ব্যাক বা আমাদের ফুল ব্যাক যারা আছে, এটা কিন্তু একটা মিডফিল্ড থেকে এক্সট্রা সাপোর্ট পাবে, রাইট সাইড থেকে লেফট সাইড থেকে দুই জায়গা থেকে এর একটা এক্সট্রা সাপোর্ট পাবে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে, যেহেতু আমরা বুঝতেছি যে আমাদের ফুল ব্যাক পজিশনটা একটু উইক অন্য টিমের থেকে। সো আমার মনে হয় যে স্কালোনি নিজেও বুঝে যে এই পজিশনটা আমাদের একটু উইক আছে। সো ওভারঅল ডিফেন্সিভ পজিশনে আমরা একটু মারা খাইলে খাইতে পারি, বাট আই ট্রাস্ট অন স্কালোনি, আমার ওই ট্রাস্টটা আছে। এবার আসি আমাদের সবচেয়ে এটার কি বলে সবচেয়ে শক্তির জায়গা, যেটা আর্জেন্টিনা মেইনলি যে পজিশনটাকে কেন্দ্র করে সবগুলো খেলা খেলায়, এবং আমাদের পজিশন বেসড আমরা ফুটবল খেলি। যদিও আর্জেন্টিনার যে এটার কি বলে ট্যাকটিক্স, এটা কিন্তু গেম অনুযায়ী চেঞ্জ হয়। স্কালোনির যে ট্যাকটিক্স এটা গেম অনুযায়ী চেঞ্জ হয়, এটার মেইন কারণ হচ্ছে প্লেয়ারদের মধ্যে কানেকশন। বাট ওই কানেকশনটা হইলেও আমরা মেইনলি যে পজিশনটা বেস করে খেলি সেটা হচ্ছে আমাদের মিডফিল্ড। সো মিডফিল্ডে আমাদের কারা কারা খেলতেছে, অবশ্যই বার্কো, পালাসিওস, ডিপল, পারাদেস, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, লো সেলসো। এখন দেখেন আমাদের যে স্টার্টিং লাইন আপে যারা থাকবে ওরা আমরা মোটামুটি জানি যে ডিপল, তারপরে এনজো, ম্যাকালিস্টার, এই তিনজন হয়তো আমাদের খেলবে, এবং তাদের ব্যাকআপ হিসেবে যারা আছে তারাও মোটামুটি সলিড রকমের প্লেয়ার আছে। সো মিডফিল্ড নিয়ে আমাদের খুব একটা কমপ্লেন করার কিছু নেই। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই ডিপল ইন্টার মিয়ামিতে খেলতেছে, প্লাস তার বয়স অনেক হয়ে গেছে, সো ওই লেভেলের খেলা কি দিতে পারবে কিনা, অবশ্যই পারবে না। এটা নিয়ে আমিও অ্যাগ্রি করি যে ডিপল হয়তো আগের লেভেলের খেলা সে এখনো দিতে পারবে না, বাট আর্জেন্টিনা টিমে যখন সে খেলে তখন সে একটা আলাদা একটা প্লেয়ার হয়ে ওঠে, সে নিজে সবটা দিয়ে খেলে। প্লাস সে যেহেতু ইন্টার মিয়ামিতে খেলে আসছে, সো সে এই আবহাওয়া সম্পর্কে তার যথেষ্ট ধারণা হয়ে গেছে, সে যথেষ্ট রকমের কোপ আপ করে নিতে পারবে এই ওয়েদারের সাথে। সো এখনও বার্সেলোনার মিডফিল্ড ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডের মধ্যে একটা, এবং সেখানে আমার খুব একটা কথা বলার নাইও। এছাড়া আমাদের যে অ্যাটাকিং সাইড বা আমাদের অ্যাটাকিং মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইন যেটা আছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলা উচিত। সো মিডফিল্ডে আমি খুব একটা কথা বলতেছি না, ডিরেক্ট আমরা জাম্প করি ফরওয়ার্ড লাইনের দিকে। ফরওয়ার্ড লাইনে আমাদের অ্যাটাকার হিসেবে কারা খেলবে,
লিওনেল মেসি অবশ্যই, তারপরে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, তারপর হচ্ছে নিকো পাস, সিমিওনে, আলমাদা, তারপর হচ্ছে লোপেস। লোপেসের পুরো নামটা জানি কি আমি ভুলে গেছি, মানে ওই ইয়েতে খেলে, এটার কি যেন বলে, পালমেরাসে খেলে। এবং ও কিন্তু একটা মানে সারপ্রাইজিং ইনক্লুশন এই টিমের জন্য, এবং ওকেই কিন্তু আনাই হয়েছে যে ধরেন ওর একটা অ্যাবিলিটির জন্য। আমি সেটা নিয়ে আগে কথা বলবো, বাট আগে ওভারঅল কথাবার্তা বলে নিই। সো লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ, এবং শেষ বিশ্বকাপ আমরা চাইবো খুব স্মরণীয়ভাবে আমাদের যেন শেষ হয়। অবশ্যই আমরা খুব একটা কনফিডেন্ট না যে বাংলাদেশ বলতেছি, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেই যাবে, বাট লিওনেল মেসি যতক্ষণ পর্যন্ত টিমে আছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই হোপটা রাখতে পারি। এখন দেখেন, টু বি অনেস্ট, লিওনেল মেসি আগের লিওনেল মেসি এখন আর নাই, বাট এখন যে লিওনেল মেসি আছে সেটাও কিন্তু অন্যান্য 10-15-100টা প্লেয়ারের থেকে অনেক ফার 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 বেটার। লিওনেল মেসি হয়তো এখন আগের মতো আপনাকে সেই স্পিডি রানগুলো দিতে পারবে না, সে আগের মতো এরকম ড্রিবলিং করতে পারবে না, আগের মতো হয়তো সে আউট অফ দ্য বক্স সে কিছু একটা করতে পারবে না, বাট এখনও সে যখন পায়ে বল পাবে, যখন সে বক্সের আশেপাশে থাকবে, গোল হোক, চান্স ক্রিয়েশন হোক, অ্যাসিস্ট হোক, যে কোনো কিছু সে এখনও টপ লেভেলে করতে পারবে, এবং অন্যান্য 38 বছরের প্লেয়ারের থেকে সে ডেফিনেটলি পারফর্ম বেটার করবে, এবং সে মাঠে থাকা মানে এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা ডেফিনেটলি পাবা। এবং আর্জেন্টিনার যে অ্যাটাকিং সাইড, এটাকে কিন্তু খুব একটা মানুষজন ওইভাবে রেট করতেছে না, কারণ একদিকে লিওনেল মেসি খুব একটা এজ, অনেক বেশি এজ হয়ে গেছে, অন্যদিকে লেফট সাইডে আমাদের আনহেল ডিমারিয়া নাই। সো মানুষজনের একটা সন্দেহ কাজ করতেছে যে এই অ্যাটাকিং লাইন আপটাকে ঠিকভাবে কাজ করবে কিনা, বাট আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপে আর্জেন্টিনা এই অ্যাটাকিং লাইন আপটাই বার্সেলোনা বলতেছি আর্জেন্টিনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কারণ প্রত্যেকটা পজিশনে ভার্সেটাইল প্লেয়ারগুলো আমাদের কাছে আছে। আপনি রাইট সাইডে আপনি কাকে খেলাবেন, আপনি লিওনেল মেসিকে খেলাবেন, লিওনেল মেসি একটু টায়ার্ড হয়ে গেলে কাকে নামাবেন, আপনি নিকো পাসকে নামাবেন, আপনার কাছে যথেষ্ট পরিমাণ সাইড আছে, আপনার সিমিওনে আছে, সিমিওনে কি পরিমাণ রান নিতে পারে এটা আমাদের থেকে বেশি কে জানে। বার্সেলোনা ফ্যানরা তার সে দুর্দর্শ রানগুলো তো আমরা দেখছি, সে কিভাবে ডিফেন্ডারদেরকে বিট করে কিভাবে সে আগায় যায় সেসব জিনিস তো আমরা দেখছি। সো অ্যাটাকিং লাইন আপে স্পিড আছে, তারপরে টেম্পো আছে, আপনার কন্ট্রোল আছে, আপনার ফ্লুইডিটি আছে, সব কিছু আছে। সো আর্জেন্টিনার মিডফিল্ড এবং অ্যাটাক সাইড নিয়ে আমি যথেষ্ট পরিমাণ কনভিন্স, এ স্কোয়াডের থেকে বেটার স্কোয়াড আর্জেন্টিনা ঘোষণা করতে পারতো কিনা আমার সেখানে অনেক বেশি আছে। এখন আসেন, নতুন যে লোপেস 25 বছর বয়সী পালমেরাসের এই স্ট্রাইকারকে কেন আনা হয়েছে? প্রথমত তার একটা গুণের জন্য আনা হয়েছে, সেটা হচ্ছে সে সুপার সাব হিসেবে অসাধারণ খেলে। পালমেরাসের খেলা অবশ্য আমি খুব একটা দেখিনি, মিথ্যা কথা কেন বলবো, বাট আমি যতটুকু শুনছি যে সে সুপার সাব হিসেবে নেমে যে ইম্প্যাক্টটা রাখতে পারে, চুম্মা লেভেলের ইম্প্যাক্ট রাখতে পারে। ধরেন আমাদের স্ট্রাইকার পজিশনে কারা আছে, লাউতারো মার্টিনেজ আছে, জুলিয়ান আলভারেজ আছে, এরা যদি সামহাও ক্লিক না করে তখন এই প্লেয়ারটা যেরকম রিদম নিয়ে আসবে, যেরকম পেস নিয়ে আসবে, এটা ডেফিনেটলি আমাদেরকে হেল্প করবে। সো এরা ছিল ওভারঅল 26 জনের যে স্কোয়াড আমাদের ছিল, তাদেরকে নিয়ে কথাবার্তা। এবার আসি যে কেন আর্জেন্টিনা এই বিশ্বকাপটা জিতার ওই অ্যাবিলিটিটা রাখে। প্রথমত আর্জেন্টিনার টিমের যে টিম কানেকশন, টিম বন্ডিং, প্লেয়ারগুলো তৈরি হয়েছে আর্জেন্টিনা থেকে। আপনি কথাটা হয়তো আমি ওইভাবে গুছাই বলতে পারতেছি না, বাট এই প্লেয়ারগুলো কিন্তু আর্জেন্টিনার টিমে তৈরি হয়ে তারা ইউরোপে গেছে, নাকি ইউরোপে তৈরি হয়ে তারা আর্জেন্টিনা টিমে আসছে। এই জন্য এই প্লেয়ারগুলোর মাঝখানে যে বন্ডিং এবং তাদের লিডারকে লিওনেল মেসি যে টিমের লিডার, সেই টিমে সবাই কথা শুনবে, এটা ডেফিনেটলি শিওর। এবং লিওনেল স্কালোনির মতো একটা মাস্টার মাইন্ড কোচ যে টিমে থাকবে, সেই টিমটাকে আপনি কখনো বিশ্বকাপের রেস থেকে আপনি সরাইতে পারবেন না, আনটিল অ্যান্ড আনলেস কোনো প্রকার বিশাল অঘটন না ঘটবে। এই টিম ডেফিনেটলি টপ 4-এ থাকার মতো অ্যাবিলিটি রাখে, এবং ফাইনালে ওঠার পর্যন্ত অ্যাবিলিটি তারা রাখে। এবং আমার তো ড্রিম ফাইনাল হচ্ছে স্পেন ভার্সেস আর্জেন্টিনা, এটা আমি অনেক সময় বলে আসছি। সো আমার আশাতে যেরকম আমি ফুয়েল চাচ্ছিলাম, সেই ফুয়েলটা কিন্তু স্কোয়াডের মধ্যে আছে, এবং প্লেয়াররা যথেষ্ট পরিমাণ ভালো আছে, এবং এই টিমটা ভার্সেটালিটি প্লাস ইয়ং প্লাস এক্সপিরিয়েন্স সব কিছুর মিশেল একটা তৈরি হয়েছে। সো ওয়ার্ল্ড কাপ উইনিং একটা স্কোয়াড তারা ঘোষণা করছে, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই কিন্তু আমরা মাঠে নামবো। সো ওইটা নিয়ে আমার খুব একটা কথা নেই, বাট এবার আসি কি কারণ আমাদের কি দুর্বলতা থাকতে পারে। ডেফিনেটলি আমাদের ফুল ব্যাক পজিশনটা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ ভয় পাওয়া উচিত আমাদেরকে, কারণ বর্তমান যে ফুটবলের মেকানিজম, বর্তমান ফুটবলের যে উইঙ্গারগুলো আছে, এরা বেশিরভাগই স্পিড বেসড, মানে এরা এত দ্রুত আপনাকে দৌড়ায় নিয়ে যাবে যে আপনি এখানে ধরতেই পারবেন না। স্পেশালি লিওনেল স্কালোনি যেভাবে তার ট্যাকটিক্সগুলো চেঞ্জ করে, মাঝে মাঝে আমরা দেখি যে এত হাইলাইন খেলে, সো ওই জায়গাটাতে সিম্পল একটা কাউন্টার অ্যাটাক আমাদের পুরো ডিফেন্সটাকে ধ্বংস করে দিতে পারে। বাট কিচ্ছু করার তো নাই,
স্কোয়াড ঘোষণা করে দিছে, কিচ্ছু করার নাই। বাট আমাদেরকে ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ফুল ব্যাক অত পজিশনে ভালো না। আশা করি লিওনেল স্কালোনি তার আগের সেই 22 সালে যে সে যেভাবে খেলাইছে ওইভাবে সে খেলাবে এবং আমরা আরেকবার বিশ্বকাপ জেতার দ্বার প্রান্তে থাকবো। সো ওভারঅল আই এম হ্যাপি উইথ দ্য স্কোয়াড। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে স্কোয়াডটা। এই স্কোয়াডের জন্য আমি এতদিন ধরে বসেছিলাম যে কখন আমাদের স্কোয়াডটা আসবে, এবং ফাইনালি স্কালোনি ডেলিভার্ড আ ভেরি গুড স্কোয়াড। এবং খাতা কলমে স্কোয়াডটা যথেষ্ট পরিমাণ ভালো, যে কোনো টিমকে টক্কর দেওয়ার মতো এই স্কোয়াডটা আছে। যদিও এই টিমে অনেক বেশি এজড প্লেয়ার আছে, ওটামেন্ডি আছে, ডিপল আছে, তারপর হচ্ছে লিওনেল মেসি আছে, বাট আই হোপ যে আমরা ভালো কিছু করতে পারবো। সেনিসি নাই, তারপরে মাতিয়াস সোলে নাই, ডিবালা নাই, তারপরে হচ্ছে অনেকগুলো প্লেয়ার নাই, আকুনা নাই, বাট যারা আছে তাদের প্রতি আমার ফুল ফেইথ আছে, ইনশাআল্লাহ তারা ভালো কিছু করবে। সো আপনার কাছে স্কোয়াডটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর গিভওয়েতে চাইলে পার্টিসিপেট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।